কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে। ইমানদার মুসলমানদের কলিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে একটা সুখবর দিয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি। সেই সুখবরটা হচ্ছে আমিরে জামাতের ছেলে ডাক্তার রাফাত সাদিক মুক্তি পেয়েছেন। আপনারা জানেন যে 2022 সালের 9 নভেম্বর তাকে জঙ্গি নাটক সাজিয়ে গ্রেপ্তার করা হয় এবং তাকে রিমান্ডে নেওয়া হয়। তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমিরে জামাতকে স্তব্ধ করে দেওয়া, থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, কিন্তু তারা তা করতে পারেনি। এরপর রাফাত সাদিককে রিমান্ডে নেওয়া হয়। নেওয়ার পরে তারা আরেকটা নাটক সাজায় যে এই জঙ্গি সম্প্রদায় এই আমিরে জামাতও জড়িত। এরপর আমিরে জামাতকে গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে দীর্ঘ 13 মাস পর আমিরে জামাত মুক্তি পান রমজানের আগের দিন। তো তারপর থেকে আমিরে জামাত বাইরে আসে, এরপর আর গ্রেপ্তার হননি। তো রাফাত সাদিক তিনি নববিবাহিত, তার হাতের মেহেদি শুকায়নি, এর মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। আপনারা হয়তো অনেকে জানেন যে আমিরে জামাত তিনি এমবিবিএস ডাক্তার, তিনার স্ত্রী এমবিবিএস ডাক্তার এবং তিনার ছেলে রাফাত সাদিক ইনিও এমবিবিএস ডাক্তার, এবং যার সাথে বিয়ে হয়েছে সেই পুত্রবধূ, আমিরে জামাতের পুত্রবধূ রাফাত সাদিকের স্ত্রী, তিনিও এমবিবিএস ডাক্তার। তো এরা একটা ডাক্তার ফ্যামিলি। সবসময় তারা সেবামূলক কাজ করে থাকেন। অথচ এই আওয়ামী লীগ সরকার তাকে জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে এই 2 বছর পর্যন্ত তাকে কারাগারে রেখেছিল। তো আল্লাহর অশেষ রহমত, আপনারা জানেন দেশ স্বাধীন হয়ে গেছে, তো এখন তো আর আটকে রাখা যায় না। প্রিয় দর্শক, আমিরে জামাতের ছেলে ডাক্তার রাফাত সাদিককে নিয়ে কিছু কথা বলেছেন ইউকে কসবা টিভির পরিচালক সৈয়দ মাসুক ভাই। সেই ভিডিওটা আপনাদের দেখাবো, এরপর আমরা মূল ভিডিওতে চলে যাব। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির পর এবার আত্মপ্রকাশ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারির, এবং শিবির সেক্রেটারিকে বিভিন্ন মিডিয়া ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে, এর সাথে বিএনপিরাও অপপ্রচার চালাচ্ছে। তো সেটার সঠিক তথ্য এবং কঠিন জবাব দেওয়া হবে। তো সর্বপ্রথম আমরা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখি, চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের ছেলে ডাক্তার রিফাত কিছুক্ষণ আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা সেই রিফাতকে নিয়ে অনেকগুলা লাইভ টক শো করেছিলাম। রিফাতের বিবাহের মেহেদি হাত থেকে শুকানোর আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে সিলেটে জঙ্গি নাটক বানিয়ে প্রথমে ছেলেকে গ্রেফতার করেছিলেন, পরে তার বাবা জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে কারাগারে নিয়ে প্রায় 1 বছরের বেশি সময় জামাত আমির কারাগারে ছিলেন। আজকে আমরা সেই ডাক্তার রিফাতের মুক্তিতে আপনাদের সামনে সেই মানবতার জন্য আমরা যে কাজ করেছিলাম, আমরা তার পক্ষে কথা বলেছিলাম, টকশো করেছিলাম, বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম। কোথাও তাকে এই জঙ্গি হিসাবে কোন ধরনের তার সাথে জঙ্গির সম্পর্কের কোনো কিছু আওয়ামী লীগ সরকার খুঁজে পায় নাই। তারপরেও একটি নববিবাহিত ছেলে বিবাহের 1 মাসের মাথায় তাকে গ্রেফতার করে 2 বছর কারাগারে রেখে যেই নির্যাতনটা করা হলো, এটা জনগণ আর জাতি গত 5ই আগস্ট তার জবাব কিন্তু দিয়েছে। অত্যাচারীরা, নির্যাতনকারীরা সবসময় অপমানিত হবে, লাঞ্ছিত হবে, সেটাই আমরা কামনা করি। কারণ জামাত তার বাবা করে, বা তার বাবা জামাতের আমির, তার মা বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ 2001 সালের সংসদে তার মা কিন্তু মহিলাদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন। তাই রিফাতের মাও ডাক্তার, রিফাতও ডাক্তার, রিফাতের বাবাও ডাক্তার, রিফাতের ওয়াইফও ডাক্তার। এরকম একজন সেবামূলক পরিবার
ডাক্তার পরিবারের ছেলে, নিজে ডাক্তার, এই পরিবারের ছেলেকে এইভাবে 2 বছর বিনা কারণে জেলে রাখা, একটি তরুণ ইয়াং ছেলেকে বিবাহের পরপর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া, এই নির্যাতনের শাস্তি শেখ হাসিনা এখন ভারতে বসে বসে কিন্তু পাচ্ছে। তার লেসপেন্সার যারা তাকে গ্রেফতার করেছিল, তার আইনমন্ত্রী, তার এই পুলিশ বাহিনী, পুলিশ প্রধান আজকে কিন্তু কারাগারে। রিফাত বাইরে আর পুলিশ প্রধান কারাগারে, রিফাত বাইরে, আইনমন্ত্রী কারাগারে। এভাবেই কিন্তু আল্লাহ জমিনের ইটা জমিনে ভাঙ্গে, লাইলে তুলে না, মানে পারে তুলা ভাঙ্গে না। জমিনের ইটা আল্লাহ কিন্তু জমিনেই ভাঙ্গে। তাই অত্যাচারী নির্যাতনকারীরা সবসময় বেহুশ হবেন না, হুঁশে থাকবেন। কারণ আপনি যদি আজ অত্যাচারী হন, আগামীকাল আপনার সন্তানের উপরে, নতুবা আপনার নাতির উপরে, অথবা অত্যাচার করে যে সম্পদের পাহাড় তৈরি করে যাবেন, সেই পাহাড় কোনো একদিন ভেঙে ফেলবে প্রতিবাদীরা। যাদের উপরে নির্যাতন আপনি করেছেন, তাদের উপর থেকেই আপনার বংশধর, আপনার পরিবার নির্যাতিত হবে। এই অতি সত্য বিষয়টা যেন আমরা সবাই বুঝতে পারি। আর ডাক্তার রিফাতের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন। এখন আমরা মূল টপিকে ফিরে যাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়ুম ভাইয়ের আত্মপ্রকাশ ঘটেছে। এর পরপরই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারির আত্মপ্রকাশ ঘটেছে, এবং শিবির সেক্রেটারি আত্মপ্রকাশ ঘটার পরে প্রথম আলো, ইত্তেফাক এরা মিথ্যা নিউজ করছে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, প্রথম আলো নিউজ করছে এবার শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি পরিচয় পাওয়া গেল, পদ ছিল ছাত্রলীগেও। এরপর ইত্তেফাক নিউজ করছে শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি পদ ছিল ছাত্রলীগেও। মানে এনারা বুঝাতে চাচ্ছেন যে ইনি শিবিরের সেক্রেটারি ছিলেন এবং পদ ছাত্রলীগও তার পদ ছিল। তো এটার সঠিক বিষয়টা কি সেটা একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, ঢাকা পোস্ট একটা নিউজ করছে, ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয় ঢাবি শিবির সেক্রেটারি। এরপর আর একটা নিউজ দেখতে পাচ্ছেন, ছাত্রলীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয় ঢাবি শিবির সেক্রেটারি। এটা ফেস দ্য পিপলের নিউজ। এরপর আপনারা আর একটা নিউজ দেখতে পাচ্ছেন, যমুনা টেলিভিশনের নিউজ। এখানে বলা হচ্ছে যে কবি জসিমউদ্দিন হল ও সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য কখনো কাউকে দেয়নি, কখনো ছাত্রলীগ হিসেবে কোনো মাধ্যমে পরিচয় দেয়নি। হল বা ডিপার্টমেন্টে কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক, ঢাবি ছাত্র শিবির। দর্শক, আপনারা কয়েকটা নিউজ দেখলেন, দুটা পক্ষের নিউজ, দুটা বিপক্ষের নিউজ। তো এখন আপনারা কোনটা সত্য মনে করবেন? প্রথম আলো বাংলাদেশের সবচাইতে বড় একজন মিডিয়া গণমাধ্যম, সে নিউজ করছে, ইত্তেফাক নিউজ করছে যে ছাত্র শিবিরের এই সেক্রেটারির পদ ছাত্রলীগেও ছিল। তো কোন নিউজ আপনারা বিশ্বাস করবেন? আপনাদের একটু দেখায়। এটার ঘটনা হচ্ছে কি, আপনারা এই পাশে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কি দেখেন, এস এম ফরহাদ। তো ছাত্র শিবিরের সেক্রেটারির নাম এস এম ফরহাদ। এখানে আবার দেখেন আর একটা নিউজ দেখতে পাচ্ছেন, দি ডেলি ক্যাম্পাসে। এখানে কি লেগেছে যে ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ আর হল ছাত্রলীগের ফরহাদ এক নয়। মানে এখানে এই নাম নিয়ে হয়ে গেছে গণ্ডগোল। এখানে নাম নিয়ে গণ্ডগোল হয়েছে। হল ছাত্রলীগের যে ছিল তার নামও ফরহাদ এবং ছাত্র শিবিরের সেক্রেটারি এর নামও ফরহাদ, একই নাম দুইজনার। তো ওই হল সেক্রেটারি ছাত্রলীগের যে ছিল ফরহাদ, ওরই নাম দিয়েই এই মিডিয়াগুলো নিউজ করছে। এটার প্রমাণ আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, যেটা ছাত্রলীগের ফরহাদ তিনি পোস্ট করছে। আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে অনেকেই ঢাবি শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করে দিচ্ছেন, মেনশন দিচ্ছেন। যেহেতু আমার নামের সাথে আমার ছোট ভাই এস এম ফরহাদের নামের মিল আছে, তাই অনেকেই কনফিউশনে আছেন। এই জন্য আমার অবস্থান ক্লিয়ার করছি। দেখেন যে পোস্ট করছে এর নামও এস এম ফরহাদ হোসাইন। আচ্ছা, তারপরে কি লিখেছেন যে আমার নাম এস এম ফরহাদ হোসাইন, সেশন 2016-17, বিভাগ ফার্সি, বাংলা ও সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারি, সাতক্ষীরা।
আমার হলের ছোট ভাইয়ের নাম SM ফরহাদ, সেশন 2017-18, বিভাগ সমাজ কল্যাণ ও গবেষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারি, চট্টগ্রাম। শিবির সেক্রেটারি ব্যারি, চট্টগ্রাম। আর এই ছাত্রলীগের এই ভাইয়ের ব্যারি, সাতক্ষীরা। তার সেশন হচ্ছে 2016-17, আর শিবির সেক্রেটারির সেশন হচ্ছে 17-18। এরপর তিনি লিখেছেন যে ঢাবি শিবিরের সেক্রেটারি আমার হলের ছোট ভাই, অমায়িক ছেলে, হল বেডিং ক্লাবের খুবই কাছের জুনিয়র, ছোট ভাইয়ের জন্য শুভকামনা, শুভরাত্রি। তো তাহলে আপনারা এবার পরিষ্কার হয়েছেন যে শিবির সেক্রেটারি আসলে ছাত্রলীগের কেউ ছিল না। এখন এই নিউজ বের হওয়ার পর থেকে সবচাইতে বেশি দেখা যাচ্ছে অপপ্রচার চালাচ্ছে বিএনপির ভাইরা, ছাত্র দলের ভাইরা। আমার ফ্রেন্ড লিস্টেও আছে অনেক ছাত্র দলের ভাইরা আছে, বিএনপির ভাইরা আছে। এরা সবচাইতে বেশি এই বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মানে এমন এমন কথা লিখতেছে, তারা এখন বলতেছে যে এই ছাত্রলীগ যে এতদিন ধরে এই অন্যায় অত্যাচার, হেলমেট বাহিনী, এই হাতুড়ি লীগ এরা করেছে, এর মধ্যে শিবির ছিল, তাহলে কি শিবিরেরও এই জন্য শাস্তি দেওয়া হবে? কারণ এরকম কথা বলতেছে। অনেকে আবার মুনাফিকি ট্যাগ দিচ্ছে যে এরা পরিচয় গোপন করে তলে তলে এগুলো করতেছে, এরকম করে মুনাফিক বলতেছে যে শিবিরের সেক্রেটারি এরা মুনাফিক, শিবিরের সভাপতি এরা মুনাফিক। মানে এই ছাত্র দলের ভাইরা এই ছাত্রলীগের চাইতে, ছাত্রলীগেরা তো হতাশ। আর যদি অনুপ্রবেশ করেও থাকে, এটা তো রাজনীতিতে আছে, এক দলের হয়ে আরেক দলকে ধ্বংস করা ভিতরে, যে এটা তো আছে। পারলে আপনারাও করেন, আপনারাও ঢুকেন ছাত্রলীগে, ঢুকে আপনারাও করেন, ছাত্রলীগের ক্ষতি করেন, কেমন পারেন দেখি। তো যাই হোক, এরা যারা ট্রল করতেছে এদের জন্য আমি একটা ভিডিও আপনাদের দেখাবো। সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব আবেগ ঘন হয়ে একটা বক্তব্যে তিনি বলেছিলেন একটা সংবাদ সম্মেলনে যে আমি যখন ঢাকার রাস্তায় বের হই তখন হকারেরা আমাকে ধরে বলে, স্যার আমি তো অমুক জায়গায় ছাত্রদল করতাম, আমি বিএমপি করতাম, কিন্তু মামলার ভয়ে এখন পরিচয় গোপন করে আমি ঢাকা শহরে এখন হকারি করি। আবার অনেকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছে যে আমি অমুক জায়গায়, মানে প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, অমুক জেলা থেকে এসেছি, আমি এখন পরিচয় গোপন করে মামলা হামলার ভয়ে এই ঢাকাতে এসে রিক্সা চালাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম খুন সহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরছিলেন শ্রোতাদের সামনে। হঠাৎই আবেগ তাড়িত হয়ে পড়েন, ভেঙে পড়েন কান্নায়। হকার ছেলেপেলের, ইয়াং ছেলেপেলের সংস্থা আসে, এসে দিতে গিয়েই দেখে বলে, স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকারি করছি, রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি, গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। তো তাহলে ছাত্র শিবির যদি পরিচয় গোপন করে তাদের সংগঠনের সবগুলো কার্যক্রম করতে পারে তাহলে সেটা দোষের হয়ে যায়। অথচ বিএনপি ছাত্র দলের ছেলেপেলেরা এসে ঢাকা শহরে গোপনে নাম পরিচয় গোপন করে হকারি করে, সেটা ভালো হয়ে যায়, রিক্সা চালায়, সেটা ভালো হয়ে যায়। তার মানে তারা বুঝাতে চাচ্ছে, এই ছাত্র দলের এবং বিএনপির লোকেরা বুঝাতে চাচ্ছে যে তোমরা ওই পরিচয় গোপন করে শিবির করো না বা কার্যক্রম করো না। পরিচয় গোপন করে শিবির করার চাইতে পরিচয় গোপন করে ঢাকা শহরের ফুটপাতে হকারি করা ভালো বা রিক্সা চালানো ভালো। মানে তাদের বেলায় পরিচয় গোপন করে হকারি করা ভালো, রিক্সা চালানো ভালো, অথচ পরিচয় গোপন করে পড়াশোনা চালিয়ে যাওয়া বা সংগঠনের সব কাজ চালিয়ে যাওয়া, এটা হচ্ছে খারাপ তাদের চোখে। তো এদেরকে মানে যারা এগুলো নিয়ে ট্রল করে তাদেরকে বলতেছি, এদের যোগ্যতা অনুযায়ী এই হকারি এবং রিক্সা চালানো এদের মানায়, এদের দিয়ে এই রাজনীতি হবে না বা শিবিরের ধারে কাছে আরও যেতে পারবে না। এই কারণেই সবাই বলে যে এরা শিবিরের চাইতে 50 বছর পিছিয়ে আছে। শিবির যে বুদ্ধিমত্তা নিয়ে চলে তার চাইতে 50 বছর এরা পিছিয়ে আছে। তো আশা করছি বিএনপির ভাইরা এবং ছাত্র দলের ভাইরা যারা ট্রল করতেছেন তারা আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের নেতা, আপনাদের সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে কি বলতেছে আর আপনারা কি করতেছেন। আপনারা শিবিরের সাথে টক্কর লেগে পারবেন? আপনারা কোনোদিনও পারবেন না। বাংলাদেশে এমন কোনো ছাত্র সংগঠন আছে যে তাদের বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগ নেই, লুকতারাজের অভিযোগ নেই, মারামারি কাটাকাটি এগুলোর অভিযোগ নেই, শিবিরের বিরুদ্ধে আপনি বের করতে পারবেন। অনেক আগে আমরা নিউজে দেখতাম যে শিবির রক কাটে। আপনারা গত 15 বছরে একটা নিউজ দেখান যে শিবির রক কেটেছে, এগুলো মিথ্যা কথা, বানোয়াট কথা, এগুলো মানুষ আর খায় না ভাই, এখন মানুষ বুঝতে শিখেছে। তো প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারির যে আত্মপ্রকাশ ঘটেছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা টক শোর আয়োজন করেছেন ফেজ দ্য পিপলে সাইফুর সাগর ভাই। তো সেখানে অতিথি হিসেবে এসেছিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ভাই এবং মেজর রেজাউল করিম রেজা। তো প্রিয় দর্শক, মেজর রেজাউল করিম রেজা ছাত্র শিবির নিয়ে এত সুন্দর কথা বলেছেন, অসাধারণ কথা বলেছেন, যা শুনে আমি অবাক হয়ে গেছি। তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা মেজর রেজাউল করিম রেজার শিবির সম্পর্কে কি বলেছেন সেই ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা আশা করি তোমাকে ভিন্নভাবে সম্মান দেখাবে, কারণ তুমি খুব সুন্দরভাবে তাদের সম্পর্কে, যেহেতু ছাত্র শিবির প্রসঙ্গে আজকে এই অনুষ্ঠান, তো আমি নিজেই একটা প্রশ্ন দিয়ে আমার ইয়েটা শুরু করি যে একচুয়ালি বাংলাদেশের, আমি আপনার সাগর ভাই এই প্রশ্নটা আমাকে করবেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে শিবিরকে নিয়ে এত ভয়, থ্রেট, এত আশঙ্কা কেন? ওয়াই শিবির ইজ এ থ্রেট? গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে এই শিবিরের, ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সভাপতি এই যে আবিষ্কার হলো, এটা নিয়ে মারাত্মক রকম একটা কিউরিওসিটি, অনেক বড় এক ধরনের আলোচনা, সমালোচনা এবং খুব নেগেটিভলি অনেকেই করছে এটা কেন জানতো না। মানে ব্যাপারটা হচ্ছে যে অনেক বড় একটা অপরাধী, অনেক বড় একটা মাফিয়া কিং, অনেক বড় একজন সন্ত্রাসী এতদিন লুকিয়েছিলেন, হঠাৎ করে সেই সন্ত্রাসী উদয় হলো। মানে মানুষের রিয়াকশনটা ঠিক এইরকম। আমার এখানে প্রশ্ন দুটো জিনিস, একটা হচ্ছে এই রিয়াকশনটা, এটা কি আদৌ ঠিক? এই যে আমরা যে রিয়াকশনটা দেখাচ্ছি, এই রিয়াকশনটা কি শ্রদ্ধার সাথে হওয়া উচিত না ঘৃণার সাথে? নাম্বার ওয়ান কোশ্চেন, আমি নিজেই প্রশ্ন আমি উত্তর দেবো যে এটা কি ঘৃণার সাথে হওয়া উচিত না শ্রদ্ধার সাথে। আরেকটা হচ্ছে, কেন শিবির জামাতকে নিয়ে এত ভীতি, এত ভয়? কেন তাদেরকে বিএনপির মতো একটা বৃহৎ দলকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে না চেয়ে কেন শিবিরকে জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়ে? আমি এখন উত্তর ফিরি। প্রথমে হচ্ছে, এটা কি ভয় হওয়া উচিত না মানে ঘৃণা না শ্রদ্ধা উচিত? আমি মনে করি শ্রদ্ধা করা উচিত। কারণ এই যে শিবিরের সভাপতি যিনি, যাকে আবিষ্কার করা হলো বা যিনি উদয় হলেন, এই ছেলেটার সম্পর্কে কোনো দুর্নীতির অভিযোগ আছে? নাই। খারাপ কোনো রেকর্ড আছে? নাই। সে কি মেধার কোনো দিক দিয়ে ঘাটতি আছে? নাই। তার অবদান নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। এই ছেলের সম্পর্কে, এই ছাত্র শিবিরের যিনি সভাপতি, তার সম্পর্কে সব দিক থেকে পজিটিভ পাঠা, তাহলে কেন আমরা এত নেগেটিভলি তাকে উপস্থাপন করছি? এটা অবাক বিষয়। তো এখানে আমি মনে করি এটা শ্রদ্ধার সাথে তার এই বিষয়টাকে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। আর কারণ আর তার লুকিয়ে থাকাটা একটা অপরাধ না, কারণ যেখানে শিবির নিষিদ্ধ, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যে পরিবেশটা তৈরি করে রেখেছিল, সেই পরিবেশে এর বিকল্প কিছু ছিল না। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা, কেন শিবিরকে নিয়ে বা জামাত ইসলাম নিয়ে এত থ্রেট, এত ভীতি? এই থ্রেট, ভীতি কিন্তু তারা রক কাটে, পা কাটে, হত্যা করে, এটা ওটা অনেক কথা আছে না, এগুলোর জন্য না, তাদের শক্তির জন্য না। এই হুমকিটা হচ্ছে ছাত্র শিবিরের, যারা ছাত্র শিবির করে তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের ডিসিপ্লিন, শৃঙ্খলা। কারণ ছাত্র শিবিরের ছেলেরা শৃঙ্খলা রক্ষা করে, তারা উচ্ছৃঙ্খল হয় না অন্য কোনো ছাত্র রাজনীতির মতো। ছাত্র শিবিরের মধ্যে সততা আছে। একটা ছাত্র শিবিরের ছেলের সম্পর্কে কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে? আমরা যদি তুলনা করি, যে কথা রাশেদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, পারবে কেউ? সব দলে পাবেন, কিন্তু ছাত্র শিবির একটা বের করেন তো। তারপরও আমরা তাদের পেছনে লেগে আছি দোষ ধরার জন্য, তাও দুর্নীতি খুঁজে পাচ্ছে। তারপরে তাদের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক বা অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক, তাদের যে স্ট্রাকচার কত উন্নত, তাদের হায়ারার্কি কত উন্নত। দেখেন যে ছাত্র দল বা ছাত্রলীগ, তাদের ছাত্র শিবির থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। ছাত্র দলের সভাপতি যদি আজকে কোনো একটা ঘটনা ঘটে, তখন আন্দোলনে নেমে যায় কে সভাপতি হবে? ছাত্র শিবিরের ক্ষেত্রে চিন্তা নাই, কারণ তাদের এই মিলিটারি সিস্টেম, সিনিয়রিটি আছে, তাদের মধ্যে এমন সিনিয়রিটি দেওয়া আছে যে একজন সভাপতিকে অ্যারেস্ট করলে পরবর্তী কে অটোমেটিক দায়িত্বে আসবেন, এটা তাদের মধ্যে এই ডিসিপ্লিনটা তৈরি করা আছে, যেখানে তাদের মধ্যে কোনো শঙ্কা হয় না। ছাত্র শিবির হওয়ার জন্য তাকে সমর্থক হতে হয় ফার্স্টে, সমর্থক হওয়ার পর তাকে কর্মী হতে হয়। মানে কর্মী যখন হয় তখন সে তার নামটা ওখানে ঢুকিয়ে দেয় লিস্টের মধ্যে, সে অমুক জায়গায় একজন কর্মী। কর্মীর পরে সে সাথী হয়, সাথী হওয়ার পরে এবং সাথী যখন হয় তাকে তখন কিছু চর্চা, কিছু বিষয় অনুশীলন করতে হয়, যেমন পড়াশোনা, তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়।
আপনি দেখেন এটা কোন ছাত্র রাজনীতি এটা আছে, নাম ঢুকাচ্ছে, হয়তো একটা দুটো মার্ডার করতে পারে, সাহসী তাকে আপনি লিস্টে ঢুকে নিচ্ছেন। কিন্তু ছাত্র শিবিরের ক্ষেত্রে আপনার যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া আপনি ফলো করার পরে আপনি সাথী হতে পারেন। তারপরে সদস্য হওয়ার ক্ষেত্রে বা আরো পরবর্তী পদ, সদস্য বা রোকন পরবর্তী পদগুলো পাওয়ার ক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেক স্টাডি করতে হয়, গবেষণা করতে হয়। তাকে আমি যখন একটা জিনিস জানি যে এদের ফজরের নামাজ পড়ে কোরআন তোলাতে একটু কোরআনের অর্থ পড়তে হবে, এরকম নিয়ম আছে। আমি যেহেতু শিবির জামাত ইসলাম করি না, বাট আমি যদি ভুল বলে থাকি, আমার এখানে শিবিরের যে এক সাবেক সভাপতি উনি আপনি আমার ভুল ধরিয়ে দিবেন। বড় ব্র্যান্ড রয়ে গেলেন। না, আমি ফ্যাক্ট বলছি, আমি আসলে এটা নিয়ে আমি সত্যি কথা যাই, ঠিক আছে, ডেফিনেটলি এই কারণে তো মানে হয়তো তাদের একটা আমি অল্প একটু কথা দিয়ে শেষ করছি। তাদের মধ্যে আপনার এই হায়ারার্কিটা আছে। তারপরে দেখেন তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ। আপনি ছাত্রলীগের একটা ছেলে আহত হলে আরেকজন পালায়, আর ওদের মধ্যে কেউ আহত হলে সে তাকে শুধু হসপিটালে নেয় না, তার পরিবারের খোঁজ খবর নেয়। এই যে রেসপন্সিবিলিটি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, যেটা আমরা সেনাবাহিনীতে আমরা বলি যে আমাদের মধ্যে ব্রাদারহুড, এটা আমরা সেনাবাহিনীতে আমরা সবসময় বলি। আমি সেনাবাহিনী সেই ব্রাদারহুড আমি তার চেয়েও বেশি দেখেছি এই শিবিরের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা এক কথা প্রকৃত যোদ্ধা। তারা এখানে যেভাবে গবেষণা করে, জ্ঞান অর্জন করার যে চেষ্টা করে। তো আমি লাস্ট যে কথা বলতে চাই, ছাত্র শিবিরের মতো এইরকম সংগঠনের রাজনীতি বন্ধ করে দেওয়া মানে জ্ঞান বা গবেষণা নির্ভর রাজনৈতিক চর্চা এটা সুযোগ হারাবে। আমি মনে করি ছাত্র শিবিরের পাশাপাশি অন্য ছাত্র সংগঠনদের পড়াশোনা করা উচিত, শিক্ষা অর্জন করা উচিত, গবেষণা করা উচিত, তাদের মধ্যে কম্পিটিশনটা গড়ে তোলা উচিত, তাদের জ্ঞানের সাথে কম্পিট করা উচিত। কিন্তু আমরা কি করি, ছাত্র শিবিরের সাথে মাসল পাওয়ার দিয়ে আমরা কম্পিট করতে যাই। তো অন্য ছাত্র রাজনীতি যখনই, অন্য ছাত্র দল বা ছাত্র লীগ তারা যখনই জ্ঞান নির্ভর প্রতিযোগিতায় ছাত্র শিবিরের সাথে নামবে, তখনই তারা সাফল্য পাবে। এবং এই যে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন শিবির সফল, কেন তাদেরকে আজকে নাহিদ, আপনার আসিফ, কেন তারা তাদেরকে কাছে টেনে নিয়েছে, কারণ এই ছেলেগুলো জ্ঞান নির্ভর উপদেশ, পরামর্শ সবকিছু পেয়েছে। তাদের আর্থিক, এখন তারাই তো হতভম্ব যে কেন ছাত্র শিবির ঢাকায় বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করেছে। সে জায়গাটা এটা যদি তারা হতাশ হয় তাহলে তারা অকৃতজ্ঞ। দর্শক, আপনারা মেজর রেজাউল করিম রেজার ভিডিওটা দেখলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটা সত্য মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো ভিডিও শেষ করার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল, সেটা হলো এটা আমাদের ছোট চ্যানেল। আমাদের বড় চ্যানেলের সমস্যার কারণে আমরা ছোট চ্যানেলে এখন কাজ শুরু করেছি। তো চ্যানেলে সবাই পরিচিত না, সাবস্ক্রাইবও কম। তো আপনাদের প্রতি অনুরোধ হলো আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই জানতে পারে যে আমরা এখন ছোট চ্যানেলে কাজ করতেছি। বড় চ্যানেলের সাবস্ক্রাইব প্রায় 4,05,000 আপ। তো ওটাতে ভিডিও দিলেই মনে করেন 4 লক্ষ মানুষের কাছে পৌঁছে যেত, কিন্তু এটাতে সাবস্ক্রাইব 48,000। তো এখন এটাতে ভিডিও সবার কাছে পৌঁছতেছে না। ভিডিও করে যাচ্ছি কিন্তু ভিউ হচ্ছে না, এই কারণে ভিডিও করাতে মন লাগতেছে না। তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন, তারা হয়তো জানেন না যে আমি এই চ্যানেলে কাজ শুরু করছি। এই কারণে আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন, তারা যেন জানতে পারে আমরা এই চ্যানেলে এখন কাজ শুরু করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।